তাহলে মেন্ডেলের দুইটি সূত্র আছে, এর মধ্যে ফার্স্ট ল বা প্রথম সূত্র, এই প্রথম সূত্রের আরেকটা নাম হলো, বাংলায় যদি লিখি এক সংকর ক্রস সূত্র, এটার ইংলিশ হচ্ছে এক মানে মনো, সংকর মানে হাইব্রিড, ক্রস তো ক্রস, ল মানে সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আজকে আমরা কথা বলবো। মেন্ডেলের প্রথম সূত্র কে বলা হয় মনো হাইব্রিড ক্রস সূত্র বা এক সংকর ক্রস সূত্র। প্রশ্ন হচ্ছে এক সংকর ক্রস কেন বলা হয়? এক সংকর মানে কি? এক সংকর মানে হচ্ছে, এক সংকর মানে হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস। এক সংকর ক্রস মানে হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস। যারা এই কথাটাও বুঝলো না তাদের উদ্দেশ্যে আমি বলি, এই যে আমরা গোল এবং কুঞ্চিতর বিয়ে দিয়েছিলাম, তাহলে গোল আর কুঞ্চিত এক জোড়া বৈশিষ্ট্য এবং এরা পরস্পর বিপরীত বৈশিষ্ট্য, তাহলে এটাই হলো এক সংকর ক্রস। সহজ কথা, এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যদি ক্রস করি সেটা এক সংকর। যেমন হলুদ সবুজের ক্রস করেছি, তাহলে এখানে মোট এক জোড়া বৈশিষ্ট্যের ক্রস হয়েছে, দুইটা বৈশিষ্ট্যের ক্রস হয়েছে, এটা এক সংকর ক্রস। যেমন এখানে দেখো লম্বা খাটো এক জোড়া, আবার সাদা কালো এক জোড়া, মোট দুই জোড়া বৈশিষ্ট্যের ক্রস হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো দ্বিসংকর ক্রস বা ডাই হাইব্রিড ক্রস। তার মানে এক সংকর মানে জাস্ট এক জোড়া বৈশিষ্ট্যের ক্রস, গোল কুঞ্চিত, হলুদ সবুজ, লম্বা খাটো কালো সাদা এটসেট্রা। আর যদি এরকম হয় যে গোল হলুদের সাথে কুঞ্চিত সবুজের ক্রস, গোল হলুদের সাথে কুঞ্চিত সবুজের ক্রস, তাহলে এখানে কিন্তু মোট চারটা বৈশিষ্ট্য, মানে দুই জোড়া বৈশিষ্ট্য, সো তখন হবে দ্বিসংকর ক্রস। তাহলে মেন্ডেলের প্রথম যে সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রটাকে বলা হয় এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস, কারণ এখানে আমরা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস করব, এবং এই এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস করায় কি হবে সেটাই আমরা এখন ফাইনালি দেখতে থাকবো। তো চলো আমরা দেখতে থাকি। ওকে, আচ্ছা, ও হ্যাঁ, মনো 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 মন না, মনো হাইব্রিড ক্রস, জি মনো হাইব্রিড ক্রস, ঠিক আছে। চলো আমরা এখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ক্রস দিই। আমরা যে কোনো আমাদের পছন্দ মতো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেই। তো লেখার নিয়মগুলো হচ্ছে এরকম, প্রথমে আমরা লিখবো পিতা মাতা বা ইংরেজিতে লিখবো প্যারেন্টস। সো পিতা মাতা লেখার পর আমরা পুরুষের চিহ্ন দিব, ক্রস দিয়ে আমরা স্ত্রীর চিহ্ন দিব, মানে লেখার ফরম্যাটটা আমি বলছি। এরপর আমি যে সকল বৈশিষ্ট্যের ক্রস দিতে চাই সেই বৈশিষ্ট্য লিখব, এবং আমরা জানি বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ। সো ফিনোটাইপ লিখব, ফিনোটাইপের ইংলিশ বানান হচ্ছে এরকম, ফিনোটাইপ। তো ধরে নিলাম আমরা লম্বা টল এবং শর্ট, লম্বা এবং খাটোর ক্রস দিতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এদের জিনোটাইপ লিখতে হবে। তাহলে ফিনোটাইপ যেহেতু আমরা লিখে ফেলেছি, এখন আমরা লিখবো এদের জিনোটাইপ। সো জিনোটাইপ বানান এরকম, জিনোটাইপ, বাংলায় জয় রস্যইকার নয় ওকার। তাহলে এদের জিনোটাইপ আমরা লেখা শিখে ফেলেছি, আমরা কিন্তু এদের জিনোটাইপ লেখা শিখে ফেলেছি। প্রশ্ন হলো আমরা বুঝলাম কিভাবে যে লম্বাটার প্রকট, এটা তো আমি আগে বলে দেই নাই। তো নিয়ম হলো উদ্দীপকে যখন আসে এই প্রশ্নগুলা তখন না বলেই দেয় যে কোনটা প্রকট। তো আমরা ধরে নিলাম এখানে লম্বা প্রকট, কারণ মেন্ডেল সাহেব যখন লম্বা খাটো মটরশুটির ক্রস দিয়েছে উনিও লম্বাটাকেই প্রকট পেয়েছে, তো এই জন্য আমরা লম্বাটাকেই প্রকট নিলাম। এবং নর্মালি আরো একটা সেন্সে এভাবে বলে অনেকেই যে পিতার বৈশিষ্ট্যটাই সবসময় প্রকট হয়, যদিও এটা খুব বেশি এটা মাথায় নিও না, বাদ দাও।
বাদ দাও, তাহলে লম্বাটাই প্রকট আমরা লিখেছি। আচ্ছা, এখন এই পর্যন্ত তো আমরা লিখলাম, এখন আমাদের কাজ কি, আমরা এখন কি করব? এখন এই যে এদের যে ক্রস দিব, ক্রস মানে তো যৌন মিলন, যৌন মিলন হয় শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে, স্পার্ম আর ওভামের মধ্যে। এখন স্পার্ম আর ওভামকে বলা হয় গ্যামেট, বা বাংলায় বলে জনন কোষ। স্পার্ম এবং ওভাম, শুক্রাণু ডিম্বাণুকে বাংলায় বলে জনন কোষ। এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অলওয়েজ অর্ধেক হয়। যারা ডিপ্লয়েড জীব আছি আমরা, তোমরা জানো যে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটার ক্রোমোজোম মিলেই, যেমন মানুষের বেলায় 23টা ক্রোমোজোম শুক্রাণুতে, 23টা ডিম্বাণুতে, এই 23 মিলে কিন্তু আমার দেহ কোষের ক্রোমোজোম 46টা হয়েছে। তাহলে দেহ কোষে যদি 46টা হয়, শুক্রাণু ডিম্বাণুতে কি অর্ধেক হয়ে গেছে না? এই কারণে এইটার যে জিনোটাইপ কয়টা, দুইটা, তাহলে গ্যামেট হয়ে যাবে দুইটার অর্ধেক। তার মানে গ্যামেট যখন আমি বানাবো, জাস্ট গ্যামেটকে আমি হাফ করে দিব, এখানে যতটা জিন থাকবে গ্যামেটে তার অর্ধেক যাবে। যেমন যদি আমি একটা ছবি এঁকেছিলাম, এই যে ক্রোমোজোমটার কথা, এটা তো হোমোলোগাস ক্রোমোজোম। আমি কি বলেছিলাম, একটা বাপ থেকে আসে একটা মা থেকে আসে। তাহলে বাপ মা থেকে এসে দুইটা ওয়াই মিলেই তো একটা বৈশিষ্ট্য হয়েছে হলুদ। তাহলে শুধু যদি বলি বাপ থেকে আসছে কোনটা, শুধু একটা ওয়াই, আর বাপ থেকে আসছে মানে শুক্রাণু থেকে আসছে, শুক্রাণু একটা গ্যামেট। তার মানে গ্যামেট হচ্ছে জাস্ট একটা ওয়াই, এই ওয়াইটা হচ্ছে মায়ের গ্যামেট, এইটা হচ্ছে বাপের গ্যামেট, আর এই দুইটা মিলে হচ্ছে একটা আসলে জিনোটাইপ। বুঝতে পারছো? তাহলে গ্যামেটটা হয়ে যাবে হাফ। তাহলে এইটা একটু মাথায় গেঁথে রাখো যে জিনোটাইপ যেটা, তার অর্ধেক হচ্ছে গ্যামেট। তার মানে আমরা এখন লিখবো গ্যামেট, আমরা এখন লিখবো গ্যামেট। সো গ্যামেট হবে এটার অর্ধেক। যেহেতু গ্যামেট এটার অর্ধেক হবে, গ্যামেট লেখার নিয়ম হচ্ছে, তাহলে দুইটা আছে আমি একটা লিখবো, দুইটা আছে আমি একটা লিখবো, এবং যেহেতু গ্যামেট গ আছে, গ্যামেটকে একটু গোল্লা দেওয়ার ট্রাই করবা। সো অনেক টিচার এটা পছন্দ করে গ্যামেটকে গোল্লা দিয়ে রাখতে। না দিলে যে খুব ক্ষতি হবে তা না, লেখার নিয়ম হচ্ছে গোল্লা দেওয়া ভালো। একইভাবে আমরা যদি এটার গ্যামেট বানাই, সো গ্যামেট হয়ে যাবে অর্ধেক, ছোটটি ছোটটি, এবং আমরা কিন্তু গোল্লা দিলাম। তো এই পর্যন্ত তোমরা গোল্লা দিয়েছো কিনা আমাকে জানাও। পোলাপান আমাকে একটু জানাও। ইতি বলেছে স্যার কোন অধ্যায়ের এক্সাম হবে? যে অধ্যায়টা আমি পড়িয়েছি, অধ্যায় 9, এখন তো অষ্টম পড়াচ্ছি, এটা তো শেষ হয় নাই। অফলাইন এক্সাম গুলো হবে পুরো একটা চ্যাপ্টার শেষ করব সেটার উপর, অধ্যায় 9 এর উপর এক্সাম হবে। হ্যাঁ, ওকে, দিয়েছো। এইবার কি করবা জানো? এইবার কি করবা? আচ্ছা, তুমি ধরে নিবা এটা 1, এটা 2, এটা 3, এটা হলো 4। এটা তুমি ধরে নিবা 1 2 3 4। এবার তুমি আলাদা একটা জায়গায়, এখানে লিখিও না, কিন্তু এখানে লিখিও না, আলাদা একটা জায়গায়, আমি বারবার এটা দেখছি, অন্য একটা জায়গায় তুমি এভাবে লিখে রাখো, আমি অন্য পেজে লিখি। সেটা হচ্ছে লেখো 13 14 23 24। অন্য একটা পেজে এই জিনিসটা একটু মুখস্থ করো বা লিখে রাখো, 13 14 23 24, 13 14 23 24, এই জিনিসটা আলাদা করে একটু লিখে রাখো। আচ্ছা, এই জিনিসটা কি আমি বোঝাচ্ছি। তাহলে ধরে নাও এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন যে কাজটা করবা, প্রত্যেকটার নিচে একটা করে দাগ দিবা, প্রত্যেকটার নিচে একটা করে দাগ দিবা, ঠিক প্রত্যেকটা বরাবর একটা করে দাগ দিবা, এবং এই লাইনটা যাতে প্রায় একই হয়। এটা জাস্ট তোমাদেরকে একটু ধীরে ধীরে আঁকানোর জন্য একটু আমি দেখাচ্ছি, বাট একটু পরে তোমার অভ্যাস হয়ে যাবে যখন, তুমি এমনি পারবা। আচ্ছা, এবার আমি নাম্বারিং দিব, তোমরা নাম্বারিং দিতে পারো বোঝার জন্য, বাট নর্মালি যখন আমরা লিখবো তখন দেওয়া যাবে না। সো এটাকে আমি কি বলছি, 1 2, তোমরা কিন্তু এই নাম্বারিং দিবা না, মানে পরীক্ষায় লিখলেই নাম্বারিং দেওয়া যাবে না, জাস্ট বোঝানোর জন্য। ধরে নিলাম এটা 3, এটা হলো 4, ধরে নেওয়ার কিছু নাই, এভাবেই ধরতে হবে। তাহলে আমি একটু আগে কি বলেছি, 13 14 23 24। সো 13 যেহেতু বলেছি, 13 মানে কি, 13 মানে হচ্ছে 1 আর 3, অর্থাৎ এই গ্যামেটের সাথে ওই গ্যামেটের মিলন হবে। এইটাকে আঁকতে হবে কিভাবে জানো, এখান থেকে 1 নাম্বার পয়েন্টে আসলা,
তারপর চলে যাবে তুমি 3 নাম্বার পয়েন্টে, এই যে হচ্ছে 13। সো তোমরা এটা দিয়ে দাও। দেখো এখান থেকে প্রথম পয়েন্টে আসছি, তারপর যেহেতু 13, তার 13 মানে যে 3-এ গেছি, তার মানে এই বড়টি এর সাথে ওই ছোটটি এর কি হবে, মিলন হবে, যৌন মিলন হবে, হয়ে নতুন যে বাচ্চাটা হবে, তাহলে তাই সেই বাচ্চাটার জিনোটাইপ কি হবে, বড়টি এর সাথে ছোটটি। এই যে নতুন একটা বাচ্চার জিনোটাইপ পেলাম। অর্থাৎ কোনো লম্বা পুরুষ মানুষের সাথে যদি খাটো মহিলা মানুষের আমরা বিয়ে দেই, লম্বা পুরুষ মানুষের সাথে খাটো মহিলার যদি বিয়ে দেই, এই লম্বা পুরুষের এই বড়টি এর সাথে খাটো মহিলার ছোটটি এর মিলন ঘটবে। মিলন ঘটে এই যে বাচ্চার জিনোটাইপ হবে বড়টি এবং ছোটটি। বাচ্চার জিনোটাইপ হবে বড়টি এবং ছোটটি। এখন আসো 13-র পর আমি বলেছি 14। 14 মানে 1-এর সাথে 4-এরও মিলন হইতে পারে। তো 14-র এটা যেহেতু 1, ঠিক এই জায়গায় শুরু করে আমরা 4-এ যাব। তো সরাসরি যাব না, আমরা এর পরের ডটে গিয়ে তারপর যাব, পরের ডটে গিয়ে বাউন্স করে চলে যাব। তাহলে এখান থেকে আমি পরের ডটে গেলাম, গিয়ে আমি বাউন্স করে 4-এ চলে গেলাম, এটা হচ্ছে 14। এবার এই গ্যামেটের সাথে ওই গ্যামেটের মিলন হলো এবং সন্তান এখানেও হয়ে গেল এইটা, বড়টি ছোটটি। বুঝতে পেরেছো? 13, 14। ওকে, এবার তাহলে 23। 23 মানে কি? 23 মানে হচ্ছে 2 এর সাথে এবার 3 যাবে, তাহলে 2 থেকে 3 এভাবে টান দিব না, আবার 2 থেকে আমরা নেক্সট ডটে যাব, গিয়ে বাউন্স করে 3-এ যাব। সেই যে 2 থেকে নেক্সট ডটে গেলাম, দেখো নেক্সট ডটে গেলাম, দেন বাউন্স করে 3-এ গেলাম। মানে স্টুডেন্টরা এটা আঁকতে খুব ঝামেলা করে, তাই আমি খুব স্লো বলছি। ওকে, 23 আর 13, 14, 23 হলো। এরপরে তো 24। 24 মানে 2 এর সাথে আমরা 4-এ যাব, 2 থেকে 4-এ যাব। তবে 2 থেকে 4-এ যাওয়ার আগে আবারও একই কাহিনী, ঠিক এই জায়গায় আমরা স্টার্ট করব, করে 4-এ চলে যাব, 4 নাম্বার ডটে, সেখান থেকে আমরা 4-এ চলে যাব। এবং দেখো এখানেও কিন্তু মিলন হচ্ছে বড়টি ছোটটি, বড়টি এবং ছোটটি এর। ওকে, তাহলে এইটুকু লিখে ফেলো এবং লেখা হয়েছে কিনা আমাকে জানিয়ে দাও। সাজিয়া শারমিন বলছে বড়টি বড়টি ছোটটি, এটা হলে কি হবে, এটা কেন হবে? প্রথমে আমাকে সাজিয়া শারমিন আইডি জানাও, বড়টি বড়টি ছোটটি কেন হবে? মিলন তো আর 3টা গ্যামেটের একসাথে হবে না, 2টা শুক্রাণু আর একটা ডিম্বাণুরও মিলন হয় না, একটা শুক্রাণু 2টা ডিম্বাণুর সাথেও নিষেক ঘটে না। এটা কেন হবে? এই চিন্তা আসলো কেমনে মনে? মিলন হবে অলওয়েজ একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর, তাহলে একটা গ্যামেটের সাথে একটাই হবে, 3টা তো আসার প্রশ্নই আসে না, তাই না? এটা হলে কি হবে? হবেই তো না, হলে আবার কি হবে একটু। ওকে, ঠিক আছে, ভেরি গুড, এটুকু তোমরা লিখে ফেলছো। তাহলে দেখো তো, এই যে যে সকল জিনোটাইপ পেলাম, তার মানে আমরা 4টা বাচ্চা বানালাম। দেখছো, আমরা বাচ্চা বানালাম মানে আসলে বোর্ডের মধ্যে বাচ্চা তৈরি হলো, বাচ্চা বানানো কি বলবো আর, মানে সন্তান তৈরি হলো আর কি, বোর্ডের মধ্যে সন্তান তৈরি হয়ে গেছে। চলো, তাহলে 4টা যে সন্তানের জিনোটাইপ হলো, এই 4টা সন্তানের জিনোটাইপ, তাহলে এগুলো কিন্তু জিনোটাইপ। তাহলে আমি যদি এখানে লিখি F1, F1 মানে প্রথম বংশধর, আমি একটু বাংলায়ও লিখি, দেখো আমি কোথায় লিখতেছি, প্রথম বংশধর, এই যে প্রথম বংশধরের এইগুলো কি, এগুলো জিনোটাইপ। প্রথম বংশধরের এইগুলো কিন্তু জিনোটাইপ। এখন এই যে বাচ্চাগুলো হলো, এই বাচ্চাগুলো লম্বা হবে না খাটো হবে? সো মেন্ডেল সাহেব কিন্তু বলেইছে যে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, তাহলে এরা হবে লম্বা। আর এরা কেন লম্বা হবে? কারণ দেখো এই বাচ্চার মধ্যে লম্বার জিনও আছে, খাটোর জিনও আছে। তো নিয়ম হলো লম্বা এবং খাটো 2টা জিনই আছে, তাহলে কারটা প্রকাশ পাবে? যেহেতু লম্বাটা প্রকট, তারটা প্রকাশ পাবে। ওই যে আমি আগের দিন বলেছিলাম, বাপ এবং মা দুজনেই ঝগড়া করছে, কারটা প্রকাশ পাবে? যে প্রকট তারটাই প্রকাশ পাবে। সো এক্স্যাক্টলি লম্বাটাই যেহেতু আমরা প্রকট ধরেই নিছি,
তাহলে বড় টি এরটাই প্রকাশ পাবে, ছোট টি এর কথা এখানে খাটবে না। তাহলে যেহেতু সবাই হবে লম্বা, তাই আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আমার এখানে কি সেকেন্ড ব্র্যাকেটের কোনো অপশন আছে? না, এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট অপশন নাই, তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এটা সবাই হবে লম্বা। এবার এই যে এরা যে সবাই লম্বা হলো, এই লম্বাগুলোকে আচ্ছা, আশা লতা আইডি বলেছে সন্তানটাকে রাউন্ড করলেন না, যেহেতু বাপ মাটাকেও রাউন্ড করি নাই, তাহলে সন্তানকেও রাউন্ড করব না, রাউন্ড হবে শুধু গ্যামেট। মনে রাখবেন, গতে গ্যামেট গতে গোল্লা, গ্যামেটে গোল্লা দিব, সন্তান বাপ মায়ের গোল্লা দিব না, ওদের নামে গ নাই তাই, সেটা মনে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা, এই যে লম্বা, এই লম্বা যে সন্তানগুলো হলো, এই লম্বা সন্তানগুলো যেহেতু কিসের ফলে হয়েছে বলতো? এই লম্বা সন্তানগুলো ক্রসের ফলে হয়েছে। ক্রস মানে কি? ওই যে ক্রসের ফলে তৈরি হয়েছে, তার মানে এটাকে আমরা বলবো সংকরায়নের ফলে তৈরি হয়েছে, সংকরায়ন। সেইটাকে আমরা বলবো সংকর লম্বা। এই লম্বাটাকে আমরা কি বলবো? সংকর। সংকরের ইংলিশ হলো হাইব্রিড। সংকরের ইংলিশ হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে হাইব্রিড লম্বা। এখন এটার আরেকটা নাম আছে, এই নামটা আমি লিখে দিই তারপর বোঝাই। সো এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, হেটারোজাইগাস লম্বা। হেটারোজাইগাসের ইংলিশ বানানটা লিখে দিই, হেটারোজাইগাস। আচ্ছা, এখন হেটারোজাইগাস মানেটা কি সেটা একটু বোঝাই। তো হেটারোজাইগাস মানেটা কি আমি এখানে না বোঝাই একটা অন্য একটা পেজে বোঝাই। তোমাদের লেখা শেষ হয়েছে কিনা দেখো। আচ্ছা, আমি একটু অন্য পেজে বোঝাই, সেটা হচ্ছে এরকম। আচ্ছা, লক্ষ্য করো, গোল আর কুঞ্চিতর বিয়ে দিয়ে এই যে সবাই গোল হয়েছে, তাহলে আমরা কিন্তু এখন শিওর এই গোলের জিনোটাইপটা হবে, এর একটা আসবে বড় আর, ওর একটা ছোট আর আসবে। লক্ষ্য করো তো, আমরা দুইটা শব্দ এখন বোঝাবো। প্রথম শব্দ এই যে জাইগাস। জাইগাস শব্দটার অর্থ হলো জোড়া। মনে রাখবা সবাই, জাইগাস মানে হচ্ছে জোড়া, জোড়া মানে পেয়ার। এ কারণেই কিন্তু জাইগোট শব্দটা আসছে, শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট হয়। জাইগোট কেন নাম দিয়েছে? কারণ জাইগো মানে জোড়া, পেয়ার। আচ্ছা, এখন আরেকটা শব্দ আমরা শিখবো, সেটা হলো হোমো। হোমো মানে হলো একই, একই মানে সেম। হোমো মানে হলো একই বা সেম। আরেকটা শব্দ হলো হেটারো। আরেকটা শব্দ হলো হেটারো। হেটারো মানে ভিন্ন, হেটারো মানে ভিন্ন বা ডিফারেন্ট। তাহলে আমরা তিনটা শব্দ শিখলাম, হ্যাঁ, সাইড নোটের মতো। কি কি শিখলাম? জাইগাস মানে জোড়া, হোমো মানে হলো একই, হেটারো মানে ভিন্ন। তাহলে এখন বলতো এখানে প্রত্যেকটা জিনোটাইপ এরা জোড়ায় জোড়ায় আছে না নাই? দেখো, এরা সবাই কিন্তু জোড়া বেঁধে আছে। তাহলে এটাও জাইগাস, এটাও জাইগাস, এটাও জাইগাস। কিন্তু দেখো তো ভাইয়া, এই জাইগাসের যে দুইটা জিন আছে, তারা দেখতে কি একই রকম না আলাদা রকম? তারা দেখতে একই রকম, তাই এই দুইটাকে আমরা বলবো হোমোজাইগাস। আবার এই দুইটাও দেখতে একই রকম, তাই এটাকেও আমরা বলবো হোমোজাইগাস। কিন্তু এই জোড়াটা দেখো, দুইটা কিন্তু একই রকম না, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন রকম, তাই এটাকেই বলবো আমরা হেটারোজাইগাস। দেখো তো, একটু কমেন্ট করে জানাও তো যে বুঝলা কিনা। তাহলে একই রকম জোড়া হোমোজাইগাস, ভিন্ন রকম জোড়া হেটারোজাইগাস। সিম্পল ব্যাপার। তাহলে এইখানে হোমোজাইগাস হোমোজাইগাস, আর হলুদটা হবে বড় ওয়াই ছোট ওয়াই, এটা হবে হেটারোজাইগাস। দেখো তো বুঝলা কিনা। ভেরি গুড। আচ্ছা, সোহেল বলছে বাবা মা যদি দুজনই লম্বা হয়, সোহেলেরটা ঠিক আছে, বাবা মা যদি দুজনই লম্বা হয়
তাহলে এটাও বড়টি বড়টি, এটাও বড়টি বড়টি, তাহলে সকল সন্তানে কিন্তু বড়টি বড়টিই থাকবে, তাই না? সকল সন্তানে তাই থাকবে। আচ্ছা, এখন এখন আমরা আরেকটা জিনিস শিখি এখানে, সেটা হলো হোমোজাইগাস যারা যারা হোমোজাইগাস তাদেরকে বলা হয় বিশুদ্ধ। তাহলে হোমোজাইগাসকে বলা হয় বিশুদ্ধ, বিশুদ্ধ বা খাঁটি, খাঁটি। আর হেটারোজাইগাসকে বলা হয় ভেজাল, ভেজাল। কেন জানো? কারণ যারা হোমোজাইগাস তাদের দুইটা জিনই কিন্তু একই বৈশিষ্ট্যের, তাই এখানে বিশুদ্ধ, এখানে ভিন্ন কোনো বৈশিষ্ট্য এসে অ্যাড হয়নি। দেখো এখানে দুটাই কিন্তু খাটোর জিন, এখানে অন্য কিছু এসে অ্যাড হয়নি। বাট এই জোড়াটাতে দেখো লম্বারও জিন আছে, খাটোরও জিন আছে, মানে একটার সাথে আরেকটা মিক্সড হয়ে গেছে, তাই এটা ভেজাল। দুধের সাথে পানি মিলে কি ভেজাল দুধ হয়, রাইট? শুধু দুধ তাহলে ওটা খাঁটি দুধ, শুধু পানি খাঁটি পানি, দুধের সাথে পানি দিলে ভেজাল দুধ, পানির সাথে খড়কুটা জীবাণু থাকলে ভেজাল পানি। বিষয়টা এরকম। সো যেহেতু এখানে দুইটা ডিফারেন্ট জিনিস আসছে, সে হেটারোজাইগাসকে আমরা বলবো হচ্ছে ভেজাল, আর হোমোজাইগাসকে আমরা কি বলবো? বিশুদ্ধ। বুঝতে পেরেছো? তাহলে বিশুদ্ধ বলতে কি বোঝায়? বিশুদ্ধ বলতে বোঝায় যে দুইটাই একই টাইপের জিন। আচ্ছা, তাহলে এবার আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাই। আগের জায়গা মানে কি? আগের জায়গা মানে এখানে এই যে মেন্ডেল সাহেব, এই যে মেন্ডেল সাহেব লম্বা এবং খাটোর বিয়ে দিলেন, এবং বিয়ে দেওয়ার পর উনি প্রথম বংশধরে সব বাচ্চাগুলো পেলেন লম্বা। উনি তো জিনোটাইপ জানতেন না। উনি কি করছেন? একটা বাহ্যিকভাবে লম্বা একটা উদ্ভিদের পরাগরেণু নিয়েছেন, নিয়ে খাটো একটা উদ্ভিদের স্ত্রীর দেহে পরাগরেণুটা দিয়ে দিছে, এবং 1 বছর ওয়েট করছে। মটরশুটির বয়স তো 1 বছর, আয়ুষ্কাল 1 বছর বাঁচে। তো দেখা গেল ওই 1 বছর ওয়েট করছে, করে মানে দেখছে যে ওর বাচ্চাগুলো কি হয়, তো দেখছে সব বাচ্চা লম্বা হলো। মেন্ডেল সাহেব না তখন না চিন্তায় পড়ে গেছে, আরে আমি তো লম্বার সাথে খাটোর বিয়ে দিলাম, তাহলে কেউ লম্বা হবে, কেউ খাটো হবে, অথবা মাঝারি হবে, কি ব্যাপার সব লম্বা হলো। উনি না খুব টেনশনে পড়ে গেছেন। উনি তখন ভাবছেন, আল্লাহ, তাহলে খাটো কই গেল? তাহলে কি খাটোর জিনগুলো হারাই গেল, অথবা খাটোর জিনগুলো কি লম্বার সাথে মিশে গেল? মানে উনি খুব টেনশনে ছিলেন, উনি তো জানতেন না কি হইল। তখন ইনি কি করলেন, দেখি তো তাহলে যারা তৈরি হলো তাদের মধ্যে আবার বিয়ে দেই। আস্তাগফিরুল্লাহ, এটা কিন্তু মানুষের বেলায় পসিবল না, কিন্তু উদ্ভিদের বেলায় তো সম্ভব। উদ্ভিদের এই যে 4টা সন্তান হলো, এবার এদের মধ্যে এই যে শঙ্কর লম্বা লম্বা, তাদের মধ্যে এবার বিয়ে দেওয়া হলো। তো চলো এবার তাদের মধ্যে বিয়ে দিয়ে কি হলো, তারপরে মেন্ডেল সাহেব তার সেই মজার সূত্রটা দিয়ে দিলেন। চলো আগে আমরা দেখি তাদের বিয়ে দিলে কি হয় এবার সেটা। অর্থাৎ এবার আমরা এদেরকে বাবা মা হিসেবে চিন্তা করব। তাহলে আমরা প্রথমবার পিতামাতা লিখেছিলাম, তো প্রথমবার যে পিতামাতা লিখেছিলাম তাদের পাশে তারা এখন 1 লিখি, কারণ এবার তো এদের আবার বাবা মা বানাতে হবে, তাহলে তারা হবে পিতামাতা 2, তাহলে এরা হচ্ছে পিতামাতা 1। এবার আমরা ঠিক একই রকম ভাবে আবারও লিখব, আমরা ঠিক একই রকম ভাবে নিচে আবারও লিখব। কি লিখবো আমরা? আমরা লিখব পিতামাতা 2, পিতামাতা 2 লিখে আবার পুরুষের চিহ্ন দিব, স্ত্রীর চিহ্ন দিব। পিতামাতা 2 লিখে আমরা কি করব? পুরুষের চিহ্ন দিব, স্ত্রীর চিহ্ন দিব। এরপর আমরা কি করব? এবার আমরা ফিনোটাইপ লিখব, অর্থাৎ আগে যেভাবে লিখছিলাম ওইভাবে। এবার ফিনোটাইপ কি হবে? এবারও ফিনোটাইপ লম্বা, কিন্তু যেহেতু শঙ্কর লম্বা, এই শঙ্কর কথাটা লিখব, কারণ শঙ্কর লিখলে আমি বুঝতে পারবো যে জিনোটাইপ হবে আসলে এইটা, শঙ্কর লম্বা। এপাশেও কি হবে? এপাশেও হবে শঙ্কর লম্বা। তাহলে ফিনোটাইপের পর কি জানি লিখতে হয়? জিনোটাইপ লিখতে হয়। জিনোটাইপ তো এই যে এটাই। ওকে, আশা করি এইটুকু তোমরা লিখে ফেলছো। সাইমন বলছে পুরুষের গ্যামেট পুরুষের সাথে কেমনে মিলিত হবে? এখানে কোথায় পুরুষের সাথে পুরুষের গ্যামেট মিলিত হয়েছে? সাইমন, কোন জায়গায় পুরুষের সাথে? তুমি দুইটা, তোমার কি চোখ অন্ধ হয়ে গেল? এটা তো পুরুষ, এটা মহিলা, এখানে পুরুষের সাথে কোথায় পুরুষের মিলন হয়েছে? এখানে কি টি এর সাথে টি এর মিলন হয়েছে? পাগল কোথাকার।
হুদাই কথা বলো, বুঝে শুনে কথা বলো। কোথায় এখানে পোলার সাথে পোলার বিয়ে হয়েছে? তাই না? এখানে কি কোথাও এটার সাথে এটার বিয়ে করছি, ঘটাইছি? তুমি কি বলতেছো সেটা বলো। তাকাও, তাহলে এবার এদের আমরা বিয়ে দিয়ে দিলাম। ওকে, এই তোমরা তাহলে আমাকে বলো নাই, তাহলে এখানে উল্টাপাল্টা কারোর সাথে কমেন্ট করবা না। এখানে কারোর সাথে কারো কমেন্ট করবা না, তোমাকে এখানে কাউকে জবাব দিতে হবে না, এবং উল্টাপাল্টা কমেন্ট করবা না, কারণ আমি বারবার কমেন্ট চেক করছি যে সব ওকে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন নিয়ম কি দেখো। নিয়ম হচ্ছে জিনোটাইপের পর আমরা এদের যেহেতু বিয়ে দিতে হবে, আবার এদেরকে গ্যামেট বানাবো, সেই জন্য গ্যামেট লিখবো। একটু আগেই শিখাইছি গ্যামেট হবে অর্ধেক। অর্ধেক মানে এবার একটা হবে বড়টি গোল্লা, গ্যামেটে গোল্লা, আর একটা হবে ছোটটি গোল্লা। আচ্ছা, এখানেও সেম, এখানেও সেম, বড়টি গোল্লা, ছোটটি গোল্লা। এইবার দেখো আমরা যে 13, 14, 23, 24 শিখছি, আমার যেহেতু প্র্যাকটিস হয়ে গেছে, আমি কিন্তু আর এসব ডট ডট দিলাম না। 13, 14, 23, 24, দেখো আমি কিন্তু খুব দ্রুত পারলাম। এখন তুমি দেখো তো ধীরে ধীরে পারো কিনা, দেখি তো তোমার হলো কিনা। আমি কিন্তু খুব দ্রুত পেরে গেলাম, কারণ আমার প্র্যাকটিস আছে। তো তোমাদেরও এই প্র্যাকটিসটা হবে। প্রথমবার যেটা আমি অনেক ডট ডট দিলাম, মিলালাম, এখন আমি কিন্তু খুব দ্রুত করে দিলাম। দেখি তো তোমরা পারো কিনা, জানো তোমরা পারছো কিনা জানো, এবং হয়ে গেছে কিনা। যদি তোমরা পারো, তাহলে এবার তোমরা যে কাজটা করো, এবার কার সাথে কার মিলন হলো সেইটা তোমরা এখানে লিখবা। আচ্ছা আচ্ছা, আচ্ছা লেখো, এবার কার সাথে কার মিলন হলো সেইটা তোমরা এখানে লিখবা, লিখে ফেলো। আচ্ছা, ভেরি গুড, পারছে। মাসুমা, মাসুমা আইডি থেকে পারছে। তাহলে কার সাথে কার হলো দেখি তো। বড় টি এর সাথে এবার বড় টি এর মিলন হলো। ওকে, বড় টি এর সাথে এবার ছোট টি হলো। ওকে, এবার ছোট টি এর সাথে বড় টি হলো। তো সবসময় আমরা না বড়টা আগে লিখবো। ওকে, এবার ছোট টি এর সাথে ছোট টি হলো। ওকে, তাহলে এই যে দেখো এবার 4টা সন্তান হলো। তাহলে এটা কিন্তু দ্বিতীয় বংশধর F2, এটা কিন্তু দ্বিতীয় বংশধর F2। ঠিক আছে, এই যে দ্বিতীয় বংশধর, তাদের জিনোটাইপ হচ্ছে এইটা, তাদের জিনোটাইপ হচ্ছে এইটা। এইবার মেন্ডেল সাহেব একটু খুশি হয়ে গেছে, ইয়ে, খাটো চলে আসছে, খাটো চলে আসছে, এই যে দেখো খাটো চলে আসছে। তাই না? মেন্ডেল কনফিউজ হয়ে গেছিল প্রথমবার, আল্লাহ খাটোর জিন কোথায়। এই যে দেখো দুইটা ছোট টি, দুইটা ছোট টি মানে তো খাটো। এইবার তখন উনি তার বিখ্যাত সূত্র দিলেন, সূত্রটাই আমরা এখনো শিখি নাই, শিখবো। তাহলে এবার ফিনোটাইপ কার কি হবে, ফিনোটাইপ কার কি হবে দেখি তো। ফিনোটাইপ, তাহলে ফিনোটাইপ দুইটা বড় টি, তাহলে লম্বা, বরং বিশুদ্ধ লম্বা। এটা হচ্ছে শঙ্কর লম্বা, তো আর শঙ্কর না লিখি, শুধু লম্বা লিখি। এখানে লম্বা, আর এটা হয়ে গেছে খাটো। তাহলে আমরা যদি এই লম্বার খাটোর একটু অনুপাতটা লিখি, অতএব, অতএব ফিনোটাইপিক অনুপাত ইজ ইকুয়াল টু লম্বা অনুপাত খাটো 3:1। লম্বা 3টা, খাটো 1টা, সো অনুপাত হয়ে গেল 3:1। এটাই হচ্ছে মেন্ডেলের সূত্রের মেইন কাহিনী। এখন আমরা সূত্রটা বুঝবো বা বই দেখবো। এতটুকু বুঝছো কিনা, মানে কিভাবে 3:1 আসলো সেটা আমাকে জানো, মানে এটুকু বুঝছো কিনা, তারপর তো আমরা বাদ বাকি ব্যাপারগুলো করেই ফেলছি। লেখা শেষ করো। তবে এখানে আরো একটা ভিন্ন ভাবে এই বিষয়টা করা যায়, সেটার নাম চেকার বোর্ড। তো আমরা চেকার বোর্ডটা আজকে শেখাবো না, মানে আমরা যে 13, 14, 23, 24 এভাবে করেছি না, তো তুমি এভাবে না করে চেকার বোর্ডের মাধ্যমে করতে পারো। চেকার বোর্ড, সো সেটা আবার কি, সেটা নিয়ে আজকে কথা বলবো না। মানে এই বিষয়টা তুমি একটা বোর্ডের মধ্যে উপস্থাপন করতে পারো, ওটা আমরা নেক্সট দিন শেখাবো। তো এইটুকু যদি হয়, আজকে আমরা এখন একটু বই দেখবো, কারণ আমরা 2 দিন ধরে ক্লাস করছি। আমরা গত ক্লাসও করেছি, আজকেও ক্লাস করছি, এখনো বই খুলি নাই। সো আমাদের মনে হয় যে আমাদের বই খোলা উচিত। তো এটা লেখা হয়ে গেছে কিনা জানাও, আমরা এখন বইয়ে যাব। ওকে, তাহলে বিসমিল্লাহ, আমরা বইয়ে চলে যাই।
সো বইয়ের চ্যাপ্টারটা শুরু হলো অধ্যায় 8, পৃষ্ঠা নাম্বার যদি বলি, কত পৃষ্ঠা হচ্ছে এটা? আচ্ছা, তো যাই হোক, আমি যেখান থেকে তোমাদেরকে এখন একটু পড়তে বলবো, এই যে গ্রেগর ইয়োহান মেন্ডেল, কেউ কেউ আবার বলে গ্রেগর জোহান, এই জোটাকে আবার ইয়ো বলে। সো গ্রেগর ইয়োহান মেন্ডেল, আচ্ছা থাকুক, উনি কি বলছে এগুলো আমরা সব জানবো। মেন্ডেলের গবেষণা, মটরশুঁটি নিয়ে গবেষণা করেছে, ভালো কথা। আচ্ছা দেখো, মেন্ডেল মটরশুঁটির মোট, একটু কাউন্ট করি, 1 2 3 4 5, আরো আছে, ওই যে কাণ্ডের উচ্চতা 6, ফুলের অবস্থান 7, মানে মোট মটরশুঁটির 7 জোড়া বৈশিষ্ট্যের বিয়ে দিয়েছেন। কখনো হলুদের সাথে সবুজের বিয়ে দিয়েছেন, কখনো বেগুনি রঙের সাথে সাদা রঙের ফুলের বিয়ে দিয়েছেন, কখনো স্ফীত মানে ফোলা, স্ফীত মানে ফোলা, ফোলা মটরশুঁটির সাথে সংকুচিত চিকন মটরশুঁটির বিয়ে দিয়েছেন, মানে বিপরীত বৈশিষ্ট্যের বিয়ে দিয়েছেন। আবার কখনো হলুদ মটরশুঁটির সাথে সবুজ মটরশুঁটির বিয়ে দিয়েছেন, সবুজ কালারের। আবার কখনো লম্বা মটরশুঁটি গাছের পরাগরেণু নিয়ে খাটোর সাথে বিয়ে দিয়েছেন। আরেকটা হলো ফুলের অবস্থান, ফুল কোথাও কক্ষে থাকে, আবার কোথাও আছে প্রান্তে। দেখো এই ফুলটা একদম প্রান্তে, আর এখানে ফুলটা কি সেন্টারে, কক্ষে। তাহলে এরকম অক্ষীয় এবং প্রান্ত, এই দুইটার বিয়ে দিয়েছে। তো এরকম 7 জোড়া। সো এটা একটা এমসিকিউ, যে মেন্ডেল মোট কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্যের বিয়ে দিয়েছিলেন মটরশুঁটির? উত্তর 7 জোড়া। সেই 7 জোড়ার কথা এখানে আছে, ভালো কথা। আমরা কি পড়লাম আসলে? এখানে কিন্তু এখন সব বোঝা যাবে 3:1, বাট আমি যেটা বলবো তোমরা সেটাই পড়বা। শুরু করি। 8.3 থেকে তোমরা বাসায় পড়াশোনা করবা। জীবের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে কি? তোমরা যদি এখন এই 8 পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা আমার সব কথা। বুঝবা না একটা জিনিস, সেটা হলো অ্যালিল। অলরেডি তুমি বুঝে গেছো, বাট ব্যাপারটা যখন বলে দিব তখনই তুমি আরো ক্লিয়ার হবা। সেটা কি? এই যে দেখো, এই যে দেখো হোমোলোগাস যে ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমের, আচ্ছা আমি এটাকে মুছে একটু ভালোভাবে আঁকি। এই যে মনে করো হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমে মনে করো এই লোকাসের লম্বার জিন আছে, বড়টি বড়টি। তাহলে এই যে দুইটা বড়টি, এটা মানে কি? এরা পরস্পরের, এরা একটা জিন, এরা একটা জিন, এবং তারা যেহেতু একই লোকাসে আছে, মনে করো 1 নাম্বার লোকাসে আছে, এই যে একই লোকাসে অবস্থানকারী যে জিন দুইটা, এই জিন দুইটাকে একে অপরের অ্যালিল বলা হয়। তার মানে এই বড়টি এর অ্যালিল হচ্ছে এইটা, এই বড়টি এর অ্যালিল হচ্ছে এইটা। তার মানে একটা জিনোটাইপে যারা থাকে, ধরো বড়টি এর সাথে ছোটটি আছে, মনে করো এখানে ছোটটি আছে, তাহলে এইটা আর এইটা পরস্পরের কি? অ্যালিল। এখন মনে করো এই লোক আছে কালো আর সাদার জিন আছে, কালো, এটা মনে করো সাদার জিন আছে, তাহলে এই বড়টি আর এই বড় বি এরা কিন্তু অ্যালিল না, কারণ এটা কিন্তু 2 নাম্বার লোকাস, এটা 1 নাম্বার লোকাস, বুঝছো? তাহলে একই লোকাসের যে জিন, এরা পরস্পরের অ্যালিল, এরা পরস্পরের অ্যালিল, কিন্তু এটার সাথে এরা নন অ্যালিল। তার মানে যাহাই জিনোটাইপ, এই জিনোটাইপে যে জিনগুলো আছে তারা পরস্পরের অ্যালিল। আমি যদি বলি কালো, কালো মানে বড় বি, এরা পরস্পরের অ্যালিল, এই বি আর এই বি পরস্পরের অ্যালিল, ঠিক আছে? সে অ্যালিল এর বাংলা হলো সাথী, অ্যালিল এর বাংলা কি? সাথী। আচ্ছা তাহলে তোমরা কি পড়বা? এখান থেকে রিডিং দিবা, রিডিং দিবা, তাহলে প্রকট প্রচ্ছন্ন কি সেটা তুমি পারবা। এইবার আসো মেন্ডেলের মতবাদ। তো মেন্ডেল আসলে নিজে কোনো মতবাদ দেন নাই, মেন্ডেল আসলে যা পরীক্ষা করেছেন উনি একটা খাতায় লিখে গেছেন। পরবর্তীতে একজন বিজ্ঞানী যার নাম করেন্স, এখানে ওনার নাম আছে কিনা, এই যে কার্ল করেন্স, উনি মেন্ডেলের এই গবেষণাকে পুনঃ আবিষ্কার করেছেন, এবং উনি মূলত 2টা সূত্র আকারে উপস্থাপন করেছেন। কেন তাহলে মেন্ডেলের সূত্র হয়েছে? কারণ মেন্ডেলের গবেষণাগুলোকে উনি কি করছেন? সূত্র আকারে প্রকাশ করছেন, বাট গবেষণাটা তো মেন্ডেলের ছিল। ওকে, তাহলে মেন্ডেলের সময় দেখো আধুনিক জিন তত্ত্ব তো আবিষ্কার হয় নাই, তাই আমরা বর্তমানে যাকে জিন বলছি, মেন্ডেল কিন্তু এটাকে ফ্যাক্টর হিসেবে বর্ণনা করেছেন ওনার খাতায়। জিন না বলে ওনাকে ফ্যাক্টর বলেছেন, জিন বলেন নাই মেন্ডেল। ওকে,
আচ্ছা, মেন্ডেলের এবার প্রথম সূত্র দেখো। এই যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রের সূত্রটা হচ্ছে এখানে, যেটা আমরা এখনো পড়ি নাই। এবার আমরা সূত্রটা পড়বো আর বুঝবো। তাহলে মেন্ডেল কি বলেছে সেটা বুঝতে গেলে আমি আমার যেখানে সূত্রটা এক্সপ্লেইন করলাম সেখানে যাই। দেখো তো মেন্ডেল কি বলেছে। এটা কিন্তু সংকর জীব, সংকর জীব বুঝছো? সংকর জীব নিশ্চয়ই বুঝছো। সংকর জীব হচ্ছে কোনটা? এইটা। এবং দেখো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর আছে। ফ্যাক্টর মানে জিন, কারণ যেটা জিন মেন্ডেল তাকে কি বলেছিল? ফ্যাক্টর। তাহলে এই যে বড়টি হচ্ছে লম্বার ফ্যাক্টর, ফ্যাক্টর মানে জিন। ছোটটি হচ্ছে খাটোর ফ্যাক্টর, খাটোর ফ্যাক্টর মানে খাটোর জিন। তো মেন্ডেল সাহেব বলছে সংকর জীবে, ওই যে মেন্ডেল সাহেব তো প্রথমে টেনশনে ছিল যে আল্লাহ, সংকর জীব যে হইলো বা এই যে বাচ্চাগুলা হইলো, এখানে সবাই লম্বা হইলো, তাহলে কি খাটোর জিন হারিয়ে গিয়েছে? যখন মেন্ডেল আবার এদের বিয়ে দিয়ে খাটো পেলেন, তখন উনি বললেন যে না, আসলে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো এরা মিশেও যায় নাই, পরিবর্তন হয় নাই, এরা জাস্ট পাশাপাশি ছিল, এরা জাস্ট পাশাপাশি ছিল। এবং পরবর্তীতে যখন গ্যামেট সৃষ্টি হয়েছে, পরবর্তীতে যখন গ্যামেট সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সে পৃথক হয়ে গেছে, তখন কিন্তু সে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেট হয়েছে। দেখো এটা একটা গ্যামেট হয়েছে, পৃথক হয়ে এর একটা গ্যামেট হয়েছে। এবং পৃথক হলো দেখেই এই সূত্রটার আরেকটা নাম পৃথকীকরণ সূত্র। এবং পৃথক হয়েছে দেখেই কিন্তু খাটো ফিরে আসছে। যদি আজকে খাটোটা লম্বার সাথে মিশে যেত, তাহলে তো সে আর ফিরে আসতো না। তাহলে ফিরে আসছে কথাটার অর্থ হলো, ফিরে আসছে কথাটার অর্থ হলো তারা আসলে মিশেও যায় নাই, চেঞ্জও হয় নাই, তারা জাস্ট পাশাপাশি ছিল, পরবর্তীতে পৃথক হয়ে গেছে। পরবর্তীতে কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে। তো এটাই সূত্র, দেখো পড়ে দেখো, তাই আছে সংকর জীবে বিপরীত লক্ষণের, এই লক্ষণ মানে বৈশিষ্ট্য, ফ্যাক্টর গুলো এরা মিশ্রিত হয় নাই, পরিবর্তিত হয় নাই, না হয়ে জাস্ট পাশাপাশি অবস্থান করেছিল। এবং পরবর্তীতে যখন জননকোষ সৃষ্টি হলো, জননকোষ মানে গ্যামেট, এই গ্যামেট সৃষ্টির সময় এরা আবার পরস্পর থেকে কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে। তাই সূত্রটার আরেকটা নাম পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রেগেশন। সেগ্রেগেশন মানে পৃথকীকরণ। ওকে, তারপর এই যে বর্ণনা, এইগুলো আমরা সব পড়ালাম। দেখো কি বলছে, আমরা এখন এই সূত্র দিয়ে মেন্ডেলের লম্বা ও খাটো বৃক্ষের সংকরায়নের বেলায় F2 বংশধরে, দ্বিতীয় বংশধরে 3:1 অনুপাতকে ব্যাখ্যা করতে পারবো। কিভাবে দ্বিতীয় বংশধরে 3:1 অনুপাত হয়, যেটা আমি ব্যাখ্যা দিয়েছি। ধরে নি লম্বা মটরশুটির জন্য দায়ী জিন হচ্ছে বড়টি, খাটোর জন্য দায়ী জিন হচ্ছে ছোটটি। তাহলে লম্বা, বিশুদ্ধ লম্বা, এই যে বিশুদ্ধ কেন? হোমোজাইগাস। তাহলে বিশুদ্ধ লম্বার অ্যালিল দুইটা হবে বড়টি বড়টি, এই যে অ্যালিল দুইটাই তো একসাথে জিনোটাইপ। আর বিশুদ্ধ খাটোর অ্যালিল দুইটি হবে ছোটটি ছোটটি। যেহেতু দুটি অ্যালিলই একই রকম, তাই দুটিকে বলবো হোমোজাইগাস। আর ধরে নেই F1 হচ্ছে প্রথম প্রজন্ম, F2 হলো দ্বিতীয় প্রজন্ম। ভালো কথা। এবার দেখো, মানে যা পড়াইছি এখন তুমি সব বুঝবা। বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের সাথে যদি একটা বিশুদ্ধ খাটোর বিয়ে দেই, তাহলে দুটি গাছের পরাগায়নের সময় লম্বা গাছের বড়টি অ্যালিল খাটো গাছের ছোটটির সাথে যুক্ত হয়ে অপত্য, অপত্য মানে সন্তান, অপত্য মানে সন্তান, অফ স্প্রিং, অপত্য গাছের অ্যালিল দুটি হবে বড়টি ছোটটি। এখন তোমার কাছে না একসব পানি লাগতেছে, আর কিছু হওয়া কিন্তু সম্ভব নয়। যেহেতু লম্বা গাছের অ্যালিল বড়টি, এটি প্রকট গুণ সম্পন্ন, তাই F1 বংশধরের সকল বাচ্চা অপত্য গাছের কাণ্ডটাও হবে লম্বা। উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও এরা বিনষ্টও হয় না, একীভূত মানে মিশ্রিতও হয় না, বরং স্বকীয়তা, নিজের যে আইডেন্টিটি বজায় রেখে তারা পাশাপাশি থাকে। F1 প্রজন্মের গাছগুলো, মানে এই যে F1 এ যে বাচ্চাগুলো হইলো, তাদের যদি আমি নিজেদের ভেতর পরাগায়ন করাই মানে যৌন জনন করতে গেলে পরাগায়ন করাইতে হয়। এই যদি তোমরা এটা না বোঝো, তাহলে আমরা পরাগায়ন চ্যাপ্টার কিন্তু আছে, 9-এ আছে কিনা, না হলে 10-এ তো পাবাই। পরাগায়ন হলেই উদ্ভিদের যৌন জনন হয়। করা হলে F2 প্রজন্মের সম্ভাব্য জিনোটাইপ গুলো হবে এই যে চারটা আমরা পেয়েছি। এর মধ্যে বড়টি প্রকট হওয়ার কারণে, এই যে এখানে আবার ছোটটা আগে দিয়েছে, বড়টি প্রকট অ্যালিল হওয়ার কারণে এই গাছগুলো কি হবে? লম্বা, আর এইটা হয়ে যাবে খাটো। অন্যভাবে বলা যায় প্রকাশিত বৈশিষ্ট্য,
বা ফিনোটাইপের ভিত্তিতে F2 প্রজন্মের মাঝে লম্বা খাটো গাছের অনুপাত হবে 3:1। দেখছো এখন লাইনগুলো কত ক্লিয়ার। বাট আমি যদি ওইসব না বলতাম, এগুলো একদম মাথার উপর দিয়ে যাইতো। হ্যাঁ, তোমরা কমপ্ল্যান খেয়েও মাথার ভেতর দিয়ে ঢুকাইতে পারতা না, হিল পইরাও উঁচু হয়ে মাথার ভেতর দিয়ে ঢুকাইতে পারতা না। এবং দেখো আমরা যে সুন্দর করে লিখছি, ওরাও সুন্দর করে লিখছে। দেখছো কি সুন্দর পিতামাতা, ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামেট, ওরাও দেখো গ্যামেটে গোল্লা দিছে। হ্যাঁ, এই জন্যই মনে হয় একজন প্রশ্ন করেছিল, সন্তানকে যে গোল্লা দিলেন না, সন্তানকে আসলে গোল্লা দিতে হয় না, এরা দিছে তোমরা দিবা না, কারণ ইন্টারমিডিয়েটে উঠবা, উঠে দেখবা যে এখানে গোল্লা নাই, তাই ভালোটাই শেখো। এই যে দেখো এগুলোই কিন্তু আমরা শেখালাম। আমরা আমাদের মতো লিখছি, ওরা একটু চেঞ্জ করে লিখছে। এই যে দেখো F2 তে এরকম হয়েছে। তো এরাও কিন্তু চেকার বোর্ড দেয় নাই, আমি তোমাদেরকে চেকার বোর্ড দিলাম না। এরা যে কিভাবে লিখছে আশা করি বুঝতে পারছো, এবং সেই ব্যাখ্যাটাই আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া। নেক্সট দিন আমরা দ্বিতীয় সূত্র শিখবো। সো তোমরা আমাকে জানাও যে অনেকটা সহজ হয়েছে না, একটু তো সহজ হয়েছে কিনা, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা, বুঝছো কিনা। আচ্ছা হ্যাঁ, টিটি তো শঙ্কর লম্বা, বাট আলটিমেটলি লম্বা। আচ্ছা, আনিকা বুশরা বলেছে যে স্যার, আনিকা বুশরা বলেছে যে স্যার এইটা এবং এইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? একদমই ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স আগে আর পরে, কারণ এটাও যা এটাও তা, বাট নিয়ম হচ্ছে আগে না এটা লেখা উচিত। এই কোনো ডিফারেন্স নাই ভাই, সেম। আর কিছু বুঝেছো তোমরা? একটু জানো। ভাইয়া এই জন্য ক্লাস 10-এও বায়োলজি কোর্স দরকার আপনার। কোন 10-এ? তোমাদের 10-এ না বর্তমান 10-এ? আচ্ছা, বুঝেছে, ঠিক আছে। তোমাদের একটা মজার বিষয় কি জানো, তোমরা প্রথম সূত্র বুঝছো মানে কি, তোমরা দ্বিতীয় সূত্র আমি আর 10 মিনিট পড়ালেই বুঝবা। এবং দেখো দেখো ভাইয়া, এই যে এটাই সেই চেকার বোর্ড, আমরা বুঝবো। ভয় পাচ্ছ? এইটার তুমি পণ্ডিত হয়ে যাবা, একদম নিজে নিজেই পারবা। তো সবচেয়ে খারাপ লাগার বিষয় কোনটা জানো, একটু বলেই নেই।